গরমের মধ্যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আজ বন্ধ ঢাকা ও রাজশাহী সহ 5 জেলায়। খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়। রেকর্ড গরমে পুড়ছে দেশ, আরও 3 দিনের হিট অ্যালার্ট। হবিগঞ্জ ও মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ক্ষতির শঙ্কা। উপজেলা ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে অবিশ্বাসযোগ্য করা যাবে না, দাবি মঈন খানের। বেশি শক্তি ব্যবহারের অভিযোগ। আগামী 4 মে থেকে 15 রুটে বাড়ছে রেলের ভাড়া, যাত্রী সাধারণের ক্ষোভ। বৃদ্ধি নয়, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে, দাবি মহাপরিচালকের। এবং উদ্বোধনের 3 বছর পার হলেও খেলার মাঠে এখনো চলে নির্মাণ কাজ, চরম অযত্ন অবহেলা। লোকবলের সংকট দেখাচ্ছে দক্ষিণ সিটি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। তীব্র দাবদাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। হিট অ্যালার্টের মধ্যে স্কুল কলেজ খোলার প্রথম দিনে উপস্থিতি অনেকটাই কম। নোয়াখালী সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। যশোরে হিট স্ট্রোকে এক শিক্ষকের মৃত্যুর খবর এসেছে। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে তীব্র গরমে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবক। আর স্কুল খোলা থাকলেও মর্নিং শিফটে ক্লাস করানোর দাবি শিক্ষার্থীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। তীব্র দাবদাহের মধ্যেই রোববার খুলছে প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। বরিশালে দাবদাহে ক্লাস করা কষ্টকর বলে জানান শিক্ষার্থীরা। সকাল 7টা থেকে বিদ্যালয় শুরু হয়েছে এবং এই বিদ্যালয়ে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রচন্ড গরম। আর কি ফ্যান কাজ করতেছে না, কষ্ট হইতেছে, ফ্যানে বাতাস নাই। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবকরা। গরম তো, তাই বাচ্চাদের মানে সমস্যা হয়ে যায়। কষ্ট হওয়ার কথাই, কিন্তু আর কদিন বন্ধ রাখলে ভালো হইতো, অথবা হাফ হাফ ক্লাস নিলে ভালো হইতো। শিক্ষার্থীরা যেন স্বচ্ছন্দে ক্লাস করতে পারে, এজন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। টিফিন পিরিয়ডে যেন বের না হয়, তারপরে আমরা ক্লাসের নোটিশ দিয়েছি। বাড়ি থেকে একটা বোতল পানি নিয়ে আসতে বলছি এবং পানি ফুরিয়ে গেলে আমরা যে সুপেয় পানির ব্যবস্থা করেছি সেখান থেকে যেন পানি নেয়। নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড গরমে 18 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সকালে হাতিয়া জনকল্যাণ শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল ও বেগমগঞ্জ আমানুল্লাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যশোরে তীব্র দাবদাহে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে জেলা সদরের আমদাবাদ হাই স্কুলের শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মর্নিং শিফটে ক্লাস করার দাবি করছেন যশোরের শিক্ষার্থীরা। শিক্ষকরাও এর সাথে একমত পোষণ করেছেন। গাজীপুরে স্কুল খোলার প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম থাকলেও দীর্ঘদিনের ছুটি শেষে খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। সকালে ক্লাসে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের বেশি গরম লাগছে না, আমরা সবসময় পানি খাচ্ছি। কিন্তু বাসা থেকে এই স্কুলেই বেশি ভালো লাগতেছে। ম্যামরা আমাদের অনেক কেয়ার নিচ্ছে, মাঝে মাঝে স্যালাইন দিচ্ছে, পানি দিচ্ছে। হিট অ্যালার্ট পরিবর্তন না হলে শিক্ষার্থীদের মাঠে নিয়ে অ্যাসেম্বলি করানো হবে না বলে জানান শিক্ষকরা। আমাদের শিশুরা যাতে আমাদের মাঠে ঘোরাফেরা না করে, আমরা সেদিকেও অনেক সচেতন দৃষ্টি দিচ্ছি, যাতে ওরা মাঠে ঘোরাফেরা না করে, সবসময় ক্লাসরুমে অবস্থান করে। ময়মনসিংহে অসহনীয় গরমেও স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। এদিকে দেশের রেকর্ড তাপমাত্রা থাকা চুয়াডাঙ্গাতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম দেখা গেছে। আমাদের ক্লাসে মোট 77 জনের মধ্যে আমরা এখন 5 জন উপস্থিত আছি। এত গরমে ক্লাস 10টায় শুরু হওয়ার কারণে এত গরমে আমরা স্কুলে উপস্থিত হতে পারছি না। তীব্র দাবদাহে গত 21 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে রাজধানীতেও একই অবস্থা, সন্তানকে স্কুলে দিয়ে উদ্বিগ্ন অভিভাবক। তবে কেউ কেউ বলেছেন সরকারি সিদ্ধান্ত সঠিক। শিক্ষামন্ত্রী বলেছেন তাপমাত্রা অসহনীয় হলে কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন। কায়েস রাহাতকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আজেন। পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষ না হতেই প্রচণ্ড দাবদাহের কারণে 1 সপ্তাহ ছুটি দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলমান তাপ প্রবাহের মধ্যেই রোববার থেকে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা স্কুলে ভোর থেকেই ক্লাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে খুশি তারা। আমরা এখন যেহেতু স্কুল অফ করলো, ক্লাসের ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে,
তো এটার জন্য আসলে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার যে কীভাবে করলে ভালো হয়। কলেজ বন্ধ থাকলে তো পড়াশোনার ক্ষতি একটু হতোই। এখন সরকার থেকে প্রজ্ঞাপন দিয়েছে, দেখলাম যে শনিবার দিন আমাদের ক্লাস শুরু করছে। তো সেটা যদি বেশ কয়েকদিন চালু থাকে তাহলে মনে হয় পড়াশোনার ক্ষতিটা একটু কমিয়ে আনা সম্ভব। একই চিত্র ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নটরডেম কলেজেও। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা সঙ্গে এনেছে পানির বোতলও। তাপমাত্রার কারণে অনেক পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং শারীরিকভাবেও নিজেদের অসুস্থ মনে হয়, অনেক অসুস্থ হচ্ছে অনেকে হয়তো বা। এটা আসলে মানুষের একটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমাদের ক্লাসটা নেওয়া হতো তাহলে প্রতিকূল পরিবেশে আমরা সিলেবাসটাও শেষ হতো, তো আমাদের পড়ালেখার স্টাডির ধারাবাহিকতাও বজায় থাকতো। গরমে মতিঝিল আইডিয়ালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাপ প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পড়াশোনার ক্ষতি, কিন্তু জীবনের চেয়ে তো পড়াশোনার ক্ষতি কিছু। ছুটি দিলে মনে হয় ভালো, তো বাচ্চাদের যে অবস্থা, তো বের হলে একজন অসুস্থ হয়ে যায়। লেখাপড়ার ক্ষতি হচ্ছিল এটা আমরা বুঝতেছি, আরও এক সপ্তাহে এক্সট্রাগুলো সম্ভবত ভালো হতো আর কি, বাচ্চাদের জন্য সুবিধা হতো, গার্ডিয়ানদের জন্য। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানান, কোন জেলায় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে গেলে স্থানীয় বিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারবে। এলাকা ভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চল ভেদে হোক। তবে রাতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপদাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে সকালে ক্লাস হওয়ায় প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকছে। মর্নিং করে দিয়েছি, তারপর প্রাক প্রাথমিক বন্ধ করে দিয়েছি, যে কারণে আমাদের আর নতুন কোনো সিদ্ধান্ত নেই। আমাদের প্রচণ্ড দাবদাহ চলমান থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। আপাতত বন্ধ থাকছে অ্যাসেম্বলি, কমেছে স্কুলের সময়ও। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। জনগণকে সতর্ক করতে সারা দেশে চতুর্থবারের মতো জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া বার্তায় এখনই নেই কোনো সুখবর। চলমান দাবদাহ থাকবে আরও কয়েকদিন। ফজলে আদিত্য রিপোর্ট। সারা দেশে চতুর্থবারের মতো জারি হয়েছে হিট অ্যালার্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। এই তীব্র গরমে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অসহনীয় গরম, মানে গা পুড়ে যাচ্ছে আর কি, মানে শরীরের ভেতরে মানে রোদটা আর কি সহ্য হয় না। কষ্ট হচ্ছে যাওয়া আসায়, কিন্তু বাট পড়াশোনাটাও দরকার। গরম তো থাকবেই, তো গরমের মধ্যে তো পড়াশোনাও করতে হবে। আমার আজকে বের হয়ে মনে হয়েছে যে আসলে ওদের স্কুলে পাঠানোটা ঠিক হবে না, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা নিশ্চিতে প্রচেষ্টার কমতি নেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার। গরমের মধ্যে যারা একদম অসুস্থ হয়ে আছে তারা আমাদের বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং সাথে সাথে আমরা পানি দিয়ে থাকি তাদেরকে। আমি এখানে অনেক আরাম পাইছি, বসে 5 মিনিট বসছি, আমাকে পানি দিয়ে আপ্যায়ন করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। বর্তমান যে তাপমাত্রা, যে তাপদাহর যে অবস্থা, আসলে ডিউটি করা সত্যিকার অর্থে এটা খুব প্রতিকূল অবস্থা আমাদের জন্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান দাবদাহ থাকবে আরও বেশ কিছুদিন, তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি এটা 42.7 ডিগ্রি। গত 26 এবং 27 তারিখে এটা চুয়াডাঙ্গা, যেহেতু কাছাকাছি, মানে 8.3 ডিগ্রি, এটা হতে পারে 43-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 তারিখ এটা ক্রস করতে পারে, মানে করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 84 মিলিমিটার। তবে বৃষ্টির ভারী বর্ষণ হলে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহের মাঝে রোববার বিকালে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ঝড় বৃষ্টিতে উপচে পড়ে গাছপালা। 5:30টার দিকে প্রায় 20 মিনিট ঝড় ও তীব্র বাতাস থাকে। কিছু কিছু জায়গায় কাঁচা পাকা ঘরের চাল উড়ে যায়। হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায়ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র দাবদাহের ভেতর ঝড় বৃষ্টিতে উপড়ে পড়ে গাছপালা। 5:30 থেকে প্রায় 20 মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে কিছু কিছু জায়গায় কাঁচা পাকা ঘরের চাল উড়ে যায়।
ঝড়ে কমলগঞ্জের লাওয়াছড়ায় ট্রেন লাইনের ওপর বেশ কিছু গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। এদিকে তীব্র ঝড় ও বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল 3:30টার পর 2 ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর, দেবপাড়া ও পানি উমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় 20 মিনিটের মতো। এক একটা শিলার ওজন 150 থেকে 200 গ্রাম। শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমের তীব্রতায় হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে প্রতিদিনই রাজধানীর মহাখালী ICDDRB হাসপাতালে ভর্তি হচ্ছেন 500-র বেশি রোগী। ডায়রিয়া, পানি শূন্যতায় বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র ICDDRB হাসপাতালের বাইরে রোগীদের এই ভিড় গেল এক সপ্তাহের বেশি অনেকটাই নিয়মিত। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিন 500-র বেশি রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, পানি শূন্যতার মতো রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি, তবে নিউমোনিয়ার মতো শিশুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। 4 দিন জ্বর ছিল প্রথম, এরপরে 4 দিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুমার এই মাগরিবের পর থেকে খেলে পাতলা পায়খানা। বাচ্চা পায়খানা বমি করতেছে, খাওয়া দাওয়া কিছু করতেছে না। সকাল 11টার দিকে আসছি। গত পরশুদিন থেকে কম ছিল, কিন্তু গতকালকে বেশি হয়েছে। তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন রাজধানীর কর্মজীবী মানুষও। 7 দিন হইল, কালকে ভর্তি হয়েছি, বাড়িতে বসার তো 7 দিন। বমি হয় না, পাতলা পায়খানা গত রাত থেকে একটু বেশি, গত রাতে প্রায় 7-8 বার গেছে। এখন 11টার দিকে আইসা আল্লাহর রহমতে এখন আর পায়খানাও আর হয়েছে না, আল্লাহর মতে ভালো আছে। অন্যান্য বছর এপ্রিলের মাঝামাঝি ও জুলাইয়ে বড় ধরনের চাপ থাকে ICDDRB হাসপাতালে, তবে এবার শিশুরা ডায়রিয়া ও পানি শূন্যতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যারা বড় রোগী আসতেছে তাদের মাত্রাতিরিক্ত পানি শূন্যতা নিয়ে আসতেছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগই বাচ্চা রোগী এখন পর্যন্ত আসতেছে। নিউমোনিয়া যে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া হয় এটা মোটামুটি সারা বছরই থাকে, তবে হচ্ছে শীতের পরপরই এই সময়টা একটু বেশি হয়, তো আমরাও কিছু কিছু সব নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি। এই অবস্থায় শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। বিশুদ্ধ বা নিরাপদ পানি খাবে, তারপরে হচ্ছে আপনার বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে, সাধারণত বাসি বা হচ্ছে রাস্তার পাশে কোনো খাবার খাবে না। আর বিশেষ করে যদি ডায়রিয়া হয়ে যায় সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে, যে 500 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চাদের বেলায় হচ্ছে যত কেজি ওজন ততটুকু করে স্যালাইন খাওয়াতে হবে। গেল কয়েক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুরা বাইরে তেমন একটা বের হননি, তবে রোববার থেকে স্কুল কলেজ খোলায় ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উপজেলায় ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করার কোনো সুযোগ নেই, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। স্থানীয় সরকারের দলীয় রাজনীতির ভিত্তিতে নির্বাচন হয় না, বিএনপির এমন দাবি শেষ পর্যন্ত বুঝতে পেরেই আওয়ামী লীগ দলীয় প্রতীক থেকে সরে এসেছে বলেও দাবি তার। সাইফুল রিপনের রিপোর্ট। 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে দলের 73 স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, যার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী 18 জন, ভাইস চেয়ারম্যান 24 ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 21 জন। দলটির নেতাদের দাবি, স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেই উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচন শুরুর পূর্বেই আমাদের একেবারে শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। আসলে যারা লোকাল গভর্নমেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে সেসব জায়গা থেকে একেবারেই স্পষ্ট সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এবং তার উপরে ভিত্তি করেই আমাদের সর্বোচ্চ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বলা হয়েছে যে কোনোভাবেই আমরা
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় রাজনীতি হয় না তা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে আওয়ামী লীগ। আজকে সরকার বুঝতে পেরেছে যে স্থানীয় সরকার আসলে দলীয় ভিত্তিতে সেই রাজনীতিটা হয় না। আমি মনে করি এটা ভালো যে সরকার এটা বুঝতে পেরেছে, এবং সরকার বুঝতে পেরেছে আমাদের কথাটাই সরকার আজকে স্বীকার করে নিয়েছে, এবং স্বীকার করে নিয়েছে বলেই তারা তাদের সিম্বল যে নৌকা সেটাকে ডুবিয়ে দিয়ে তারা সেখানে ব্যক্তি সিম্বলে তারা সেই নির্বাচনটি পরিচালনা করছে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এই নির্বাচনে সরকার তার প্রশাসনিক শক্তি ব্যবহার করবে শঙ্কা বিএনপির এই নেতার। যা কিছু সরকারের অথরিটি রয়েছে সব কিছু তাদের পক্ষে কাজ করবে, তাদের পছন্দসই ক্যান্ডিডেটগুলোকে তারা পার করে নিয়ে আসবে, এবং সেখানে বাংলাদেশের জনগণের কোনো ভোটের অধিকার উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবার কোনো সুযোগ নেই। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর কে নির্বাচনে অংশ নিল বা না নিল তা ভাববার বিষয় নয় বলেও মত জানান বিএনপির এই নীতি নির্ধারক। ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা আমাদের বিবেচনার বিষয়। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যেটা পলিসি সেটা বলে দিয়েছি যে আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী 4 মে থেকে রেয়াদি সুবিধা প্রত্যাহারের মাধ্যমে 15টি রুটে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে এই সিদ্ধান্তে অনেকটাই ক্ষোভ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা। ট্রেনের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। রেলের মহাপরিচালক জানান, ভাড়া বৃদ্ধি নয়, দূরত্ব ভিত্তিক রেয়াদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে অন্যতম রেল যোগাযোগ। বর্তমানে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় 48 জেলা। নিয়ম অনিয়ম আর ভোগান্তির মধ্য দিয়ে এই খাতে চলাচলের দিশা হারাননি সাধারণ মানুষ। ভাড়া নিয়ে মানুষের অভিযোগ থাকলেও সে অভিযোগ পেছনে ফেলেছে রেলের টিকিট প্রাপ্তি। ঈদের সময় যা রূপ নেয় সোনার হরিণে, যার নেপথ্যে রেলের টিকিট কালোবাজারি। এবার রেলে আসছে নতুন সিদ্ধান্ত। যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনে ভাড়া বাড়ছে। তবে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। একই সঙ্গে 250 কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে 20%। 400 কিলোমিটার পর্যন্ত ভাড়া 25% আর 401 কিলোমিটারের বেশি যাতায়াতে ভাড়া বাড়বে 30%। ভাড়া বাড়ার এমন খবরে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। একে তো টিকিট সিন্ডিকেট, তার উপরে ভাড়া বাড়তি, সব কিছু মিলে আসলেই সমস্যা। যত যাত্রী যাচ্ছে তাদেরকে অ্যাভেলেবল সুযোগ সুবিধা পাচ্ছে, তা পাচ্ছে না। সে অনুযায়ী যদি ভাড়া বাড়াই তাহলে যৌক্তিকতা আমি দেখি না। 2:40-এর ট্রেন এখন বাজে কথা, এখন 3টা বাজে গেছে, কোন ট্রেন আছে? কোনো ট্রেন নেই, লোকজন ভোগান্বিত পাচ্ছে, এটাই তো সেবা। তবে ভাড়া বাড়ার বিষয়ে খোলাসা করেন রেলের মহাপরিচালক। দেশ টিভিকে জানান, ভাড়া বৃদ্ধি নয়, প্রত্যাহার করা হচ্ছে দূরত্বের ওপর দেয়া ভর্তুকি। ভাড়া বৃদ্ধির কোনো বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের যে প্রচলিত ভাড়ার সঙ্গে যে রেয়াতি সুবিধা ছিল, সেই রেয়াতি সুবিধাটা আমরা শুধুমাত্র প্রত্যাহার করেছি, এবং সেই সুবিধাটুকু কোথা থেকে ছিল, 100 কিলোমিটারের উপরে যারা যায়, অর্থাৎ যারা দূরপাল্লায় যাবে এক শহর থেকে আরেক শহরে আন্তনগর ট্রেনে অথবা অন্য ট্রেনে, তাদের জন্য প্রযোজ্য। রেয়াদ প্রত্যাহারের মাধ্যমে আগামী 4 মে থেকে ট্রেনে ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান সরদার শাহাদাত আলী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। গুলশান লেকের ব্রিজ থেকে পড়ে নিখোঁজ এক পথ শিশু। ফায়ার সার্ভিসের 3 ঘন্টা চেষ্টা মেলেনি খোঁজ, আজ ফের উদ্ধার অভিযান। পুরান ঢাকার বংশালে 3 বছর আগে উদ্বোধন হয় বাংলাদেশ মাঠ, কিন্তু এখনো পুরোপুরি নির্মাণ কাজে শেষ হয়নি ঐতিহ্যবাহী মাঠটির। জলসবুজ প্রকল্পে নির্মিত মাঠটিতে নেই সবুজের কোনো চিহ্ন। ওয়াকওয়েতে লাগানো গাছগুলো যাচ্ছে মরে। সিটি কর্পোরেশন দুষ্টে লোক বলের অভাবকে। আর মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলছেন, সিটি কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনো আমলে নিচ্ছে না তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের আরো একটি প্রতিবেদন। কথা ছিল নকশার মতো 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন দৃষ্টিনন্দন হবে পাকিস্তান মাঠ থেকে বদলে যাওয়া বাংলাদেশ মাঠ। সবুজ ঘাসে মোড়া থাকবে মাঠ, আর পাশেই থাকবে ওয়াকওয়ে। মাঠের উত্তর পাশে নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য ক্লাব আর কফি শপ।
জল সবুজ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী মাঠ নির্মাণ হলেও সবুজের কোনো চিহ্ন নেই। ধুলো আর বালির মধ্যে খেলছে শিশুরা, আর ঘাস না থাকায় শিশুরা ক্রিকেট খেলতে পারছে না। বাধ্য হয়ে কেউ কেউ খেলে পাশের ওয়াকওয়েতে। মাঠে যদি বালু কম হতো বা ঘাস হতো, পানির মতন কোনো ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। হালকা ঘাস করলে ক্রিকেট ফুটবল দুটোটাই খেলতে সুবিধা হবে। মাঠটাতে বালু বেশি একটু, এই জন্য একটু সমস্যা হয়। বালুটা কম থাকলে বালু ধুলাবালি বেশি হতো, এই জন্য আমরা ভিতরে খেলি না। স্থানীয় এই ফুটবল খেলোয়াড় মোহাম্মদ ওয়াহিদ জানান, সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগ দেয়নি, এজন্য নিয়মিত পানিও দেওয়া হয় না এ মাঠে। কোনো ধরনের দারোয়ান কোনো আইসা দেখবো, গাছ টাছ পানি দেওয়ার কোনো লোকজন কোনো কিছু না। আর বারবার ঘাস লাগালেও ঘাস হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এই মাঠ আর উন্নত হবে না, এই কারণে মাঠে কোনো ইয়া নাই, যতই দুবলা করুক হয় না, এটা ঠিক না, কথা বুঝতে পারছেন। তবে এ মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলেন, এখানে কৃত্রিম ঘাস ব্যবহার করতে হবে। বারবার সিটি কর্পোরেশনকে বলা হলেও তারা আমলে নিচ্ছে না। অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস যে বাংলায় বলি, টার্ফ ব্যবহার করেছে অত্যন্ত উন্নত, যেটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলা হয় যেরকম এরকম। ওগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে কি একদম সবুজ হয়েছে, বৃষ্টির পানি পরে মাটির নিচে চলে যাচ্ছে, যে সমস্যা কোথাও হচ্ছে না, কিন্তু ধুলা আর উঠছে না কোনো, এবং বাচ্চারা কিন্তু খুব সেফলি খেলতে পারছে, তাদের ব্যথাও লাগছে না। তো এই মাঠটাতে সেটা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার নানানভাবে, কিন্তু এটা করা হয়নি। এমনকি মাঠের পাশে লাগানো বড় বড় গাছও অযত্নে মরে গেছে। সিটি কর্পোরেশনের অবহেলাকে এর জন্য দায়ী করেন পরিবেশবাদীরা। অনেক ক্ষেত্রে অবহেলা ইন্টেনশনালি করা হয়। আপনি বহু জায়গায় দেখবেন গাছের নিচে আপনার অ্যাসিড দিয়ে গাছ মেরে ফেলা হয়, কারণ আপনি তো আরেকটা প্রজেক্ট করবেন এখানে গাছ অপসারণ এবং গাছ লাগানোর জন্য। সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত লোকবল না থাকায় নজরদারি করতে পারছে না। সমস্যা ছিল সেটি হচ্ছে যে জনবল। তো আমরা জনবলটা নিয়োগ করতেছি, হয়তো কিছু দিনের মধ্যে আমরা জনবল নিয়োগ করে ফেলতে পারবো। তখন আমাদের এই উদ্যান বলেন, মাঠ বলেন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে মনিটরিং বা দেখাশোনার যে কার্যক্রমগুলো, সেই ক্ষেত্রে আর সমস্যা থাকবে না। গেল 2021 সালে এই মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে উদ্বোধনের 3 বছর পরও এখনও মাঠের অনেক কাজ শেষ হয়নি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় গুলশান লেকে পড়ে এক পথশিশু এখনও নিখোঁজ। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিখোঁজ পথশিশুর নাম রিয়া। তার সহযোগী আরেক শিশু জানায়, গতকাল লেক পাড়ের ব্রিজে বসে ভিক্ষার টাকা গুনছিল শিশুটি। হঠাৎ করে নিচে পড়ে যায় রিয়া। এরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং ডুবুরি দল মিলে প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় লেকে। অনেক চেষ্টার পরেও রিয়াকে খুঁজে না পেয়ে চলে যায় দমকল কর্মীরা। নিখোঁজ শিশুটিকে খুঁজতে আজ ফের উদ্ধার অভিযান চলবে। ঠাস করে নদীর ওনে পড়ে গেছে গা, পড়ে যাওয়ার পরে তারপরে ওই সিলাইতেছে, সিলাই তারপরে ওই যে পাইপটা ধরছে, ধরে পাইপের উপরে ঝুল্লা লইছে, কতক্ষণ ঝুল্লা রয়েছে। তারপর আমি কেছি কি, আমি তার যখনই ওরা ধরতে গেছি তখন পাইপটা ছাড়িয়ে আমি ভাবছি আমি ওরা ধাক্কা দিব, হেলাগায় পাইপটা ছাড়িয়ে দিছে। তারপরে ওই কতক্ষণ নদীতে এমন এমন করতে আসছিল, আমি নদীতে নাইমে যাইতে ধরছি। তারপরে সে কি করছে, মাথায় ডাইবা গেছে। এই বাচ্চাটা বললো যে এখানে একটা বাচ্চা পড়ছে, ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে, কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দৌড়ে চলে গেছে। কিন্তু পরে কি অন্য জায়গাতে সে উঠে গেছে না এখানে আছে সেটা আমরা এখন শিওর না। আমাদের একটা টিম আসছে তেজগাঁ থেকে 8:30টার দিকে, আর আমরা হেডকোয়ার্টার থেকে সদর দপ্তর হেডকোয়ার্টার থেকে আসছি 8:30টায়। আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের না পাওয়া যায় ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যাব। তীব্র গরম উপেক্ষা করে প্রচারণার ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীরা। ভোটারের কাছে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম ধাপে 152 উপজেলায় ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আগামী 8 মে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। 22 উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাপদাহ উপেক্ষা করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, পাশাপাশি মাইকেও চলছে প্রার্থীদের প্রচারণা। গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
সিরাজগঞ্জে জমে উঠেছে প্রথম দফা নির্বাচনের প্রচার প্রচারণা। রোববার সকালে বেলকুচি উপজেলার চারাবাজার এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই বেলকুচি হচ্ছে তাঁত শিল্প এলাকা, এই তাঁত শিল্পটাকে কিভাবে ডেভেলপ করা যায় এটা আমার মাথার ভিতরে সবসময় থাকবে। কুষ্টিয়ায় ভোর থেকে গভীর রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দাবদাহ উপেক্ষা করেই ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। ময়মনসিংহের 3 উপজেলায় বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আগামীর হালুয়াঘাট আলোকিত এবং ডিজিটাল হালুয়াঘাট গড়ার লক্ষ্যে এবং স্মার্ট হালুয়াঘাট গড়ার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের সুযোগ নিয়ে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আমরা ভোটারদেরকে আহ্বান জানাই, আপনারা ঐক্যমুক্ত পরিবেশে ভোট দেবেন, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। পঞ্চগড়ে তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। জয়পুরহাটে প্রচারণায় ব্যস্ত 3 উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীরা। একটি ব্যবস্থা করা হয় সেদিকে আমি লক্ষ্য রেখে। নির্বাচন ঘিরে নোয়াখালীর সুবর্ণচরে জমে উঠেছে প্রচার প্রচারণা। ব্রাহ্মণবাড়িয়া ও নড়াইলও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা নির্বাচন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। প্রথমবার দলে তানজিদ তামিম। নানা আয়োজনে স্মরণ করা হলো গৃহায়ন, গণপূর্ত, অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজকে। মরহুমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় তার নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগরের চাপিতলায় আয়োজন করা হয় দোয়া মাহফিল ও কুলখানির। এতে অংশ নেন 39টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয়রা। কুমিল্লা থেকে সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। গৃহায়ন ও গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে চাপিতলার নিজ বাড়িতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল কুলখানির। মরহুমের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কুলখানির আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার 250 হাফেজ। বাদ জোহর মরহুম আব্দুল আজিজের কবরের পাশে মিলাদ মাহফিল ও মোনাজাতে দোয়া করেন মুরাদনগরের 39টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয় মানুষ। মরহুমের বর্ণাঢ্য জীবন, মানবিক গুণাবলী এবং সমাজসেবায় অনুকরণীয় দৃষ্টান্তের স্মরণ করেন কুলখানিতে আসা অতিথিরা। এতটা মানবিক, এতটা সুখময় এবং প্রশান্তির একটি বর্ণাঢ্য জীবন ছিল, যেটা তিনি আসলে এই এলাকার জন্য একটি ইতিহাস তৈরি করে দিয়েছেন। জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ চাবিতলা ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করেছেন, যে ইউনিয়নবাসী ওনার কাছে আজীবন কৃতজ্ঞ। একই সঙ্গে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার সুযোগ্য সন্তান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের অবদানের কথাও তুলে ধরেন স্থানীয় মানুষ। ও ছিল মানবিক, সেও এরকম একজন দানবীর হইতেছে। আমরা দোয়া করি তার জন্য যাতে আরো আগাইতে পারে, তার বাবার নাম দিয়ে রাখতে পারে। আজিজ সাহেবের ছেলে আরিফ সাহেব, ওনায় আমাদের চাবিতলা একটি বড় একটি মসজিদ করবে। আমরা শুনে সবাই খুশি, যাতে মসজিদের 1000 লোকের নামাজ হবে। আমরা চাবিতলা একটা গৌরব। পরে মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডে 1.5 সহস্রাধিক মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভুট্টা চাষে ভাগ্য ফিরেছে মেহেরপুরের কৃষকদের। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলে আর্থিক লাভের পাশাপাশি মিটছে জ্বালানির চাহিদাও। একসময় যেখানে ধান, গম আর তামাকে ছেয়ে থাকতো, সেখানে এখন মাঠ জুড়ে হাসছে সোনালী ভুট্টার মোচা। মেহেরপুর থেকে সহকর্মী মীর শিশিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর ভুট্টা চাষে ব্যাপক ফলন পেয়েছেন মেহেরপুরের কৃষকরা। মূলত অধিক লাভের আশায় এখানকার কৃষকরা ঝোঁকেন ভুট্টা চাষে। বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচের বিপরীতে বিঘা প্রতি ফসল বিক্রি হয়েছে 45 থেকে 50 হাজার টাকায়। 1 বিঘা জমিতে ভুট্টা হয়েছে আপনার 40-45 মন, তাতে বেচেছি প্রায় 900
950-900 টাকা করে লাভ হয় অর্ধেক দেখা যায় যে হয়তো 40,000-45,000 টাকা বেচা কিনা হয়তো দেখা যায় যে হয়তো আমি ফলন পেয়েছি 120 মন 25 মন, তাতে আমরা লাভবান হয়েছি 70-80 হাজার টাকা মতো লাভ হয়েছে। এখনো মাঠে কিছু ভুট্টা আছে, এগুলার ফলন আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। 20 থেকে 25 এর ভিতরে খরচ হয় এবং 50,000 টাকা কমপক্ষে বিক্রি হচ্ছে। উৎপাদন আরো বাড়াতে চাষিদের ভুট্টা চাষের আগ্রহী করতে নানা পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস। এবছর ভুট্টা ছিল টার্গেট ছিল 18,000 হেক্টর, আমাদের হয়েছে 17,450 হেক্টর, 2,11,145 মেট্রিক টন। আমাদের আশা করি চাষিরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবে এবং ভুট্টা চাষ করে লাভবান হবে এই আশাবাদ ব্যক্তি, এবং কৃষি সমবায় অধিদপ্তর চাষিদের পাশে থেকে আমরা এই বিষয়ে তাদেরকে অলওয়েজ পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে 17,450 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে মেহেরপুরে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 2,11,145 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দক্ষিণ এশিয়ার আবহাওয়ার চিত্র। ভয়াবহ তাপমাত্রায় পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। ভারত ও পাকিস্তানে এরই মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চরম ভোগান্তিতে অঞ্চলটির লাখ লাখ মানুষ। ভয়াবহ এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে 2023 সালকে সবচেয়ে উষ্ণতম বছর বলা হয়েছে। তবে এশিয়ার বিভিন্ন দেশে যেভাবে গরম অনুভূত হচ্ছে তাতে 2024 সালের উষ্ণতা বিগত বছরকে ছাড়িয়ে যাবে কিনা তা নিয়ে শঙ্কায় আছে বিশ্ব। ওই প্রতিবেদনে উঠে এসেছে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি, ভূপৃষ্ঠের তাপমাত্রা, সমুদ্রের তাপ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অ্যান্টার্কটিক সমুদ্রের বরফ গলে যাওয়ার মতো একাধিক ঘটনা বিশ্ব উষ্ণায়নের বিষয়ে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব বিশ্বের যে যে অংশে পড়বে বলে মনে করা হচ্ছে তার মধ্যে এশিয়া অন্যতম। চলতি বছরে এরই মধ্যে এশিয়ার অনেক দেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর চিত্র প্রায় একই রকম। হাঁসফাঁস করা এই পরিস্থিতিতে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ওড়িশার বারিপদাতে এরই মধ্যে 45 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। এ রাজ্যের পানগড়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 45 ডিগ্রি। পুরুলিয়া ও মেদিনীপুরের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একাধিক অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। সিন্ধের নোয়াবশাহতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 42 ডিগ্রি। এছাড়াও মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল সহ আশেপাশের দক্ষিণ এশীয় দেশগুলোতে অনুভূত হচ্ছে তীব্র গরম। খরতাপে অতিষ্ঠ মানুষজন। এরই মধ্যে হিটস্ট্রোকে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোকসভা নির্বাচনের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে। রোববার দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি আকস্মিক পদত্যাগ করেন। তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, নির্বাচনে জিততে সন্ত্রাসবাদী সংগঠন PFI এর সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। মোদীর এমন চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ভারতের রাজনীতির মাঠ। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঘটল আকস্মিক ঘটনা। বড় ধাক্কার সম্মুখীন হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রোববার দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া দলীয় কার্যক্রমে তাকে উপেক্ষার অভিযোগে দলের রাজ্য পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লাভলি। উन्होंने आम आदमी पार्टी का साथ समझौता किया। তবে রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও দলের সদস্যপদ ছাড়েননি তিনি। এরপরেও নির্বাচনের মধ্যেই তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। मुख्यमंत्री चंद्रबाबू কংগ্রেসের এ পরিস্থিতিতে কাটাঘায়ে নুনের ছিটা দিতে ভুল করলেন না প্রধানমন্ত্রী মোদী। রোববার কর্ণাটকের বেলগাভির জনসভার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। মোদীর দাবি, কংগ্রেস নির্বাচনে জয় পেতে সন্ত্রাসবাদী সংগঠন PFI এর সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের স্বার্থে কাজ করেছে বলেও অভিযোগ তার।
कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते, जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। আর এদিকে মোদীকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার পশ্চিমবঙ্গের মালদার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী গণতন্ত্র নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বপন করেছেন। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না। এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। এর মধ্যেই শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 7 দফার এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এমনভাবে কথার লড়াই আর নানা ঘটনায় উত্তপ্ত থাকবে ভারতের রাজনীতির মাঠ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।